চ্যাপ্টার ১৭৫ ডিডাকশন। লেনেভুস সেই অপরাধী লোকটা যে টাকা আর নারী উভয়কেই ঠকিয়েছিল। সে কি না সাইকোলজি অ্যালকেমিস্ট সংগঠনের মেম্বার হু ডিউজেনের সাথে যোগাযোগ রাখছিল। নামটা শোনামাত্র ক্লাইন মোরেত্তি এক মুহূর্তের জন্য যেন জমে গেল। তার মাথায় সাথে সাথে লেনেভুস নামের সেই লোকটার সাথে জড়িত সমস্ত কেলেঙ্কারির কথা ভেসে উঠল। এই লোকটাই তো সেই জোচ্চোর যে ১০,০০০ পাউন্ডেরও বেশি টাকা নিয়ে চম্পট দিয়েছিল। শুধু ওর ব্যাপারে একটা ক্লু দিতে পারলেই আমি ১০ পাউন্ড পাব, আর যদি এই চলন্ত টাকার খনিটাকে ধরতে সাহায্য করতে পারি তবে আমি পুরো ১০০ পাউন্ড পাব। সে তো একটা আস্ত লম্পট যে নিরীহ মেয়েদের শরীর আর আবেগ নিয়ে খেলা করেছিল। ভাবতে অবাক লাগছে যে সে হু ডিউজেনকে চেনে আর ৩-৩ বার মেন্টাল অ্যাসাইলামে গিয়ে তার সাথে দেখাও করে এসেছে। তার মানে কি সে বিয়ন্ডার জগতের সাথে যুক্ত, নাকি সে নিজেও একজন বিয়ন্ডার? ক্লাইনের হঠাৎ একটা পোষণের নাম মনে পড়ে গেল, ম্যারাউডার পাথওয়ের সিকোয়েন্স ৮ সুইন্ডলার। এই বিয়ন্ডাররা অন্যদের ঠকিয়ে পৈশাচিক আনন্দ পায়। হ্যাঁ, এটাই হওয়া খুব সম্ভব। ক্লাইন মনে মনে মাথা নাড়ল। সে নিজের মুখের ভাব আর শরীরের ভাষা নিয়ন্ত্রণ করল যাতে ওকে খুব স্বাভাবিক দেখায়। নির্লিপ্ত গলায় সে প্রশ্ন করল, তাহলে মিস্টার লেনেভুস শেষ কবে হু ডিউজেনের সাথে দেখা করতে এসেছিল? ডেক্সটার গুডেরিয়ান কয়েক সেকেন্ড চিন্তা করে উত্তর দিল, জুলাই মাসের শুরুর দিকে। আপনাকে একদম সঠিক তারিখটা জানাতে হলে আমাকে মেন্টাল অ্যাসাইলামের রেজিস্ট্রেশন রেকর্ডগুলো চেক করতে হবে। জুলাই মাসের শুরুর দিকে লেনেভুসের জালিয়াতির কথা ফাঁস হয়নি, আর সে তখনও টিঙ্গেন শহর ছেড়ে যায়নি। ক্লাইন মনে মনে হিসেব মেলাল। সে এরপর জিজ্ঞেস করল, হু ডিউজেন কি সাধারণত এই লোকটার কথা কিছু বলত? ডেক্সটার অভিজ্ঞের মতো উত্তর দিল, না। আপনাকে বুঝতে হবে যে একজন সিকোয়েন্স ৭ সাইকিয়াট্রিস্ট কখনোই ভুল করে কিছু ফাঁস করে দেবেন না। তাদের বলা প্রতিটি শব্দ অনেক গভীর চিন্তাভাবনা করে বলা হয়। তাদের পেছনে অন্য কোনো গোপন উদ্দেশ্য না থাকলে তাদের রহস্য বের করা অসম্ভব। আমি হু ডিউজেন পাগল হওয়ার পরেই কেবল টেলিপ্যাথিস্ট পোষণের ফর্মুলাটা জোগাড় করতে পেরেছিলাম। ওহ, ভালো কথা। আপনি কি ফর্মুলাটার সত্যতা যাচাই করেছেন? ডেক্সটার নিজের পাথওয়ের পোষণের প্রতি এক ধরনের গর্ব লুকিয়ে রেখে প্রশ্নটা করল। ক্লাইন হেসে উত্তর দিল, হ্যাঁ, ওটা একদম খাঁটি। আপনি যখন পরের ধাপে যেতে চাইবেন তখন নিশ্চিন্তে ওটা ব্যবহার করে আপনার পোষণ তৈরি করতে পারেন। যদি সাইকোলজি অ্যালকেমিস্টস আপনাকে প্রয়োজনীয় উপাদানগুলো দিতে না পারে তবে আমরা আপনাকে সাহায্য করতে পারব। তাছাড়া আপনার দিনকাল ইদানিং কেমন যাচ্ছে? ডেক্সটার গুডেরিয়ান কিছুটা আবেগপ্রবণ হয়ে বলল, বেশ ভালোই যাচ্ছে। হু ডিউজেনের অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত হওয়া ছাড়া আমি এখন বেশ ফুরফুরে আছি। আমার আর আগের মতো স্প্লিট পার্সোনালিটি বা দ্বৈত সত্তার সমস্যাগুলো হচ্ছে না। আপনি এই ব্যাপারে আমাকে অনেক বড় সাহায্য করেছেন। ক্লাইন বিনীত একটা ভঙ্গি করল। সে বলল, এটা তো আমার কর্তব্য ছিল। এবার আগের প্রসঙ্গে ফেরা যাক। যেহেতু আপনি বললেন যে একজন সাইকিয়াট্রিস্ট তার প্রতিটা কথা মেপে বলেন এবং সহজে নিজের গোপন কথা ফাঁস করেন না, তাহলে হু ডিউজেন কেন আপনাকে বলল যে এল হল লেনেভুস? সে কি আপনাকে কোনো ইঙ্গিত দিচ্ছিল, নাকি অন্য কোনো সতর্কবার্তা? ডেক্সটার এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর সে নিজের ভুরু কুঁচকাল। সে বিড়বিড় করে বলল, আসলেই তো অদ্ভুত ব্যাপার, আমি কেন এটা খেয়াল করলাম না আগে? তাছাড়া হু ডিউজেন তো আর কিছুই বলেনি। তার উদ্দেশ্য কি এমন হতে পারে যে যদি সে কোনো সমস্যায় পড়ে তবে আমি যেন সংগঠনের ওপর মহলকে লেনেভুস নামটা জানাই? সংগঠনের প্রতিক্রিয়াটাও কেমন যেন অদ্ভুত ছিল। আমি যখন তাদের জানালাম যে হু ডিউজেন পাগল হয়ে গেছে তখন তারা একজন লিয়াজো পাঠিয়েছিল ঠিকই, কিন্তু আমি যখন লেনেভুসের নামসহ সব খুঁটিনাটি তথ্য তাদের দিলাম তারপর ওপর মহল থেকে আর কোনো উত্তর আসেনি। ব্যাপারটা অনেকটা সমুদ্রের মাঝখানে একটা পাথর ছুঁড়ে মারার মতো হল, কোনো সারা শব্দ নেই। তার মানে কি তারা আগে থেকেই কিছু বুঝতে পেরেছিল? ক্লাইন নিজের ডিম্পন হান্টিং বুলেটগুলো বের করে রিভলভারে ভরল, তারপর টার্গেটের দিকে তাক করল। সে উত্তর দিল, যুক্তি দিয়ে চিন্তা করলে এটাই সঠিক মনে হয়। ডেক্সটার শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকতে থাকতে বলল, এই যুক্তি ধরলে বোঝা যায় যে হু ডিউজেন সম্ভবত অনেক আগে থেকেই জানত যে সে পাগল হয়ে যাবে অথবা মারা যাবে, আর এর সাথে লেনেভুসের কোনো অকাট্য যোগাযোগ আছে। কিন্তু যেহেতু সে আগে থেকেই সব বুঝতে পেরেছিল, তাহলে সে কেন ওপর মহলের কাছে সাহায্য চায়নি? সে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুর্ভাগ্যবশত সে এখন পাগল। তার সাথে এখন আর কার্যকরভাবে যোগাযোগ করার কোনো উপায় নেই। ক্লাইন একটা আন্দাজ করল, হয়তো কোনো ধরনের প্রলোভন তাকে এই ঝুঁকি নিতে বাধ্য করেছিল। একই সাথে ক্লাইনের মনে হল এটা বড়ই আফসোসের বিষয় যে হু ডিউজেন আসলেই একজন মানসিক রোগী হয়ে গেছে। এর ফলে অনেক তথ্য পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গেল যা সে অন্যভাবে পেতে পারত। সে মনে মনে ভাবল, একটা মৃত মানুষ হতো একজন পাগলের চেয়ে ভালো। আমি মিডিয়ামশিপ রিচুয়াল ব্যবহার করে মৃত মানুষকে দিয়ে কথা বলাতে পারি, কিন্তু একজন পাগলের ক্ষেত্রে আমি কি করতে পারি? ওহ আচ্ছা, ম্যাডাম ডেইলি একবার মিডিয়ামশিপ রিচুয়াল ব্যবহার করে আমার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। মনে হচ্ছে মিডিয়ামশিপ রিচুয়ালের পেছনের তত্ত্বটা এই সাইকোলজি অ্যালকেমিস্টস থেকেই এসেছে।
তার মানে আমি চাইলে জীবিত মানুষের ওপরও মিডিয়ামশিপ রিচুয়াল ব্যবহার করতে পারি এবং এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে সরাসরি তার স্পিরিটের সাথে আমার স্পিরিটের কথা হবে ... আমি ভাবছি সেই অবস্থায় হুড ইউজেন কি তখনও পাগল থাকবে? দুর্ভাগ্যবশত আমি এই লাইনে এখনও অতটা দক্ষ হইনি, তাই আমি মনে হয় এটা করতে পারবো না এখনই। আমি মেসেঞ্জার ডেকে আগে ম্যাডাম ডেইলিকে এই ব্যাপারে জিজ্ঞেস করব। দেখব তিনি আমাকে কোনো টেকনিক শিখিয়ে দিতে পারেন কি না। যদি তিনি মনে করেন যে শুধু তিনিই এটা করতে পারবেন, তবে আমি ক্যাপ্টেনকে জানাবো এবং তাকে বলবো ব্যাকল্যান্ডে একটা টেলিগ্রাম পাঠাতে যাতে ম্যাডাম ডেইলির সাহায্য চাওয়া হয় ... আমি কিন্তু মোটেও এই ঝামেলার কাজটা করছি না, কারণ আমি নিজের টেকনিকটা শিখতে চাই বা মেসেঞ্জার ডাকার রিচুয়ালটা ট্রাই করতে চাই। না, একদম না। ক্লাইনের মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল এবং ধীরে ধীরে সে সেগুলোকে গুছিয়ে নিয়ে একটা সমাধানের পথ খুঁজে পেল। ড্যাক্সটার গুডেরিয়ান ওর কথা শুনে সায় দিল। সে বলল, লোভ মানুষকে সবসময় বোকা বানিয়ে ছাড়ে। এমনকি যখন একজন মানুষ জানে যে তার সামনে শুধু একটা অতল গহ্বর আছে, তখনও সে তার কিনারায় গিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করে। ক্লাইন মনে মনে টিপ্পনি কাটল, একে বলে ভাগ্যের সীমা নিয়ে পাগলামি করে পরীক্ষা করা। সে এরপর বলল, মেন্টাল অ্যাসাইলামে ফিরে যাওয়ার পর হুড ইউজেনের চিকিৎসা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তাকে কিছু সময়ের জন্য হলেও স্বাভাবিক বা সজাগ করার চেষ্টা করবেন, যাতে তার থেকে কিছু ক্লু পাওয়া যায়। তাছাড়া আপনার দুশ্চিন্তা আর উদ্বেগ লুকিয়ে রাখবেন না। সাইকোলজি অ্যালকেমিস্টদের সাথে যোগাযোগ বাড়ান এবং হুড ইউজেনের সমস্যা সমাধানের জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করুন। এটাই এখন আপনার পক্ষ থেকে সবচেয়ে স্বাভাবিক আর যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া হবে। ড্যাক্সটার গুরুত্বের সাথে মাথা নাড়ল। সে বলল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ক্লাইন আর বেশি কিছু বলল না, তবে কিছুটা চিন্তা করে সে জিজ্ঞেস করল, হুড ইউজেনের শরীরে ইদানিং কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন? যেমন ধরুন শরীরের কোথাও পাতলা আঁশ জন্মানো। বিয়ন্ডারদের সমস্যার মাত্রা বোঝাতে পাগলামির কাছাকাছি, পুরোপুরি পাগল এবং নিয়ন্ত্রণ হারানো এই কথাগুলো ব্যবহার করা হতো। সবচেয়ে কম ক্ষতিকর পর্যায় হল যখন তাদের আচরণ বদলে যায়, মনে হয় তারা যেন একদম নতুন কোনো মানুষ হয়ে গেছে, কিন্তু তখনও তারা যুক্তি দিয়ে চিন্তা করতে আর কাজ করতে পারে। এটাকেই বলা হয় পাগলামির কাছাকাছি। পুরোপুরি পাগল হওয়াটা আরও মারাত্মক, কারণ তখন মানুষটা সব যুক্তি হারিয়ে ফেলে, সে একদম উন্মাদ হয়ে যায় এবং তার সাথে কথা বলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর যাদের কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়, তারা হলো সেই সব মানুষ যাদের শরীর আর মন পুরোপুরি দানবে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ তারা একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কখনো কখনো সঠিক সময় সমস্যার সমাধান না করলে পাগল অবস্থা থেকেই নিয়ন্ত্রণ হারানোর দিকে চলে যেতে পারে একজন বিয়ন্ডার। এর আগে সাইকোলজি অ্যালকেমিস্টদের ভেতরে থাকা তথ্যদাতার পরিচয় গোপন রাখতে ডান স্মিথ নাইটহকদের নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন এখনই হুড ইউজেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়। পরিবর্তে তারা নজরদারি চালাচ্ছিল যাতে হুড ইউজেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে। তবে যদি তেমন কোনো লক্ষণ দেখা দিত, তবে সাথে সাথে তাকে খতম করে দেওয়া হতো। ড্যাক্সটার মাথা নাড়ল আর একটা তেতো হাসি দিল। সে বলল, না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হুড ইউজেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমিও খুব বিপদে পড়ব, তাই আমি খুব খুঁটিনাটি বিষয়গুলো নজরে রাখছি। সর্বোপরি আমি তো সপ্তাহে 6 দিনই মেন্টাল অ্যাসাইলামে থাকি। আরও কয়েকটা কথা বলে তারা শুটিং রেঞ্জ থেকে 10 মিনিটের ব্যবধানে বের হয়ে গেল। ক্লাইন ওর প্রচণ্ড ঘুম চেপে রাখার চেষ্টা করে একটা পাবলিক ঘোড়ার গাড়ি নিয়ে ড্যাফোডিল স্ট্রিটের বাসায় ফিরে গেল। দরজা খুলে সে দেখল ওর বোন মেলিসা সোফায় বসে আছে। সে কোনো বইও পড়ছিল না, আবার যন্ত্রপাতির কোনো পার্টস নিয়েও ঘাঁটাঘাঁটি করছিল না। সে শুধু শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল, যেন তার প্রাণটাই শরীরের ভেতর নেই। নিজের দাঁত হালকা চেপে ক্লাইন ওর স্পিরিট ভিশন অ্যাক্টিভেট করল এবং কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, মেলিসা, কিছু হয়েছে কি? ওর শরীরের আভার রং দেখে মনে হচ্ছে সে সুস্থই আছে, আগের মতো অপুষ্টিতে ভুগছে না। মেলিসা ওর দৃষ্টি সরিয়ে নিল আর ঠোঁট কামড়াল, তারপর রান্নাঘরের দিকে তাকাল যেখান থেকে কিছু শব্দ আসছিল। সে বলল, বেলা ওর বাড়ির লোকেরা যেভাবে নাস্তা বানায় সেটার খুব প্রশংসা করছিল। ও বলল, ওটা নাকি খেতে খুব সুস্বাদু। তাই আমি রাজি হলাম যে ও আজ সকালে সেটা আমাদের বানিয়ে খাওয়াক। ক্লাইনের মনে একটা কুডাক দিল। সে জিজ্ঞেস করল, সেটা কি ধরনের নাস্তা? মেলিসা নিচু স্বরে বলল, সব বাসি খাবারগুলো একটা পাত্রে নিয়ে সেদ্ধ করা, তারপর তার সাথে জল আর রুটি মেশানো। ক্লাইন নিজের কপালে হাত দিল। তো সেই অদ্ভুত খাবার তৈরির আদর্শ রেসিপি যার উৎস কেউ জানে না। সে জিজ্ঞেস করল, তারপর? মেলিসা ঠোঁট কামড়ে মাথা নাড়ল আর বলল, আমাদের তো খাবার নষ্ট করা উচিত নয়। ক্লাইন গলা পরিষ্কার করল আর নিজের হাসি চেপে রাখার চেষ্টা করল। বোন আমার, দেখে মনে হচ্ছে তুমি জীবনের মানে খুঁজে পাচ্ছ না এই খাবার দেখে। সে এরপর জিজ্ঞেস করল, বেনসন কোথায়? মেলিসা ওর ঘোর থেকে বেরিয়ে এলো এবং ওর চোখে যেন প্রাণ ফিরে এলো। সে বলল, সে বাথরুমে আছে। ঠিক সেই মুহূর্তেই বাথরুম থেকে ফ্লাশ করার শব্দ পাওয়া গেল। বেনসন হাতে খবরের কাগজ নিয়ে বের হয়ে এলো। সে বলল, আমার প্রিয় ভাই ক্লাইন, আমরা কি তোমার জন্য নাস্তাটা নিয়ে আসব? ক্লাইন দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল,
না, আমি খেয়ে এসেছি। সে মনে মনে খুব খুশি হল যে সে ডেক্সটারের সাথে দেখা করার জন্য সকালে বাইরে গিয়েছিল, নইলে রোজিকে দিয়ে সে নাস্তা আনিয়ে খেতে পারত না। বেনসন নিজের প্রতি কিছুটা বিদ্রুপের হাসি হেসে বলল, কি দুর্ভাগ্য, নইলে তুমি আমার রান্নার হাত নিয়ে তোমার মতামত বদলে ফেলতে এবং এটা নিয়ে খুব আত্মবিশ্বাসী হতে পারতে। এই সময় মেলিসা কিছু একটা খেয়াল করল। সে ক্লাইনের দিকে ফিরে তাকিয়ে বলল, আজ তুমি বেশ দেরি করে ফিরলে। ক্লাইন সাথে সাথে হাসল আর মনে মনে ভাবল, বোন আমার, তুমি বরং আগের মতো একটু সহজ সরল আর প্রাণবন্ত থাকো। সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করো না। একটু আগে যে ঘোরের মধ্যে ছিলে সেটাই ভালো ছিল। সে উচ্চস্বরে বলল, আমার কাছে একটা সুসংবাদ আছে। মেলিসা কিছু না ভেবেই জিজ্ঞেস করল, তুমি কি পুলিশ ডিপার্টমেন্টের পরীক্ষা পাশ করেছ আর তোমার বেতন কি বেড়ে গেছে? বেনসনও হেসে মাথা নাড়ল। ক্লাইন নিজের হ্যাটটা হাতে নিয়ে লিভিং রুমের এক কোনায় গিয়ে দাঁড়াল। সে মজা করে বলল, তোমাদের যদি আমি চমকে দিতেই না পারি তবে আর সুসংবাদ দিয়ে কি লাভ? এরপর সে একটা শুকনো কাশি দিয়ে যোগ করল, হ্যাঁ, আমার বেতন কয়েক গুণ বেড়ে গেছে। সে নিজের সপ্তাহে অতিরিক্ত 4 পাউন্ড বেতন বাড়ার খবরটা একটু চেপে গেল। সে নিজের জন্য আলাদা করে কিছু টাকা জমিয়ে রাখতে চাইল, কারণ সে সবসময় ওই পরিচয়হীন ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকার ওপর নির্ভর করতে পারে না। তাছাড়া ওর বেতন যে কয়েক গুণ বেড়ে গেছে, এই খবরটাই ওর ভাইবোনের পিলে চমকানোর জন্য যথেষ্ট ছিল। মেলিসা অবাক হয়ে চিৎকার করে বলল, 6 পাউন্ড? এটা তো অবিশ্বাস্য। বেনসন নিজের চুলের রেখায় হাত বুলিয়ে বলল, আমারও মনে হয় চাকরিটা বদলে ফেলা দরকার। ক্লাইনের দেওয়া তথ্য অনুযায়ী সে পড়াশোনায় বেশ মন দিয়েছিল ইদানিং। ক্লাইন কিছু বলার আগেই মেলিসা খুব খুশি হয়ে বলল, সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক খরচগুলো বাদ দিলেও তুমি 2-3 বছরের মধ্যে পর্যাপ্ত টাকা জমিয়ে ফেলতে পারবে, যা একজন বিয়ের যোগ্য জেন্টলম্যানের থাকা উচিত। এলিজাবেথই আমাকে এই মানের কথা বলেছে। ক্লাইন কিছুটা অপ্রস্তুত হয়ে হাসল এবং বলল, সেটা তো অনেক পরের কথা। আমাদের কি এখন একটু উদযাপন করা উচিত নয়? আমি ঘোষণা করছি যে আজ থেকে আমাদের প্রধান খাদ্য হবে সাদা রুটি। আমার কাজের চাপ কমে গেলে আমরা বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাবার খাব। মেলিসা ওর দিকে তাকাল এবং এমন ভাব করল যেন সে ক্লাইনের কথা শুনতেই পায়নি। সে বলল, বেনসন আর আমি সেন্ট সেলিনা ক্যাথেড্রালে প্রেয়ারে যাচ্ছি, তুমি কি যাবে? ক্লাইন হেসে উত্তর দিল, আমি দেবীর প্রশংসা প্রতিদিনই করি। এখন আমার একটু ঘুম দরকার। সে দুপুর 12:30 পর্যন্ত ঘুমাল। এরপর বেনসন আর মেলিসার সাথে লাঞ্চ করে সে আবার সেই লাল চিমনিওয়ালা বাড়িগুলোর খোঁজে বেরিয়ে পড়ল। গভীর রাতে সে নিজের ঘরের দরজা স্পিরিচুয়ালিটি দিয়ে সিল করে দিল এবং স্পিরিট গাইড ম্যাডাম ডেলির মেসেঞ্জার ডাকার রিচুয়ালটা পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিল।